হ্যালো। হ্যালো, সম্মানিত সম্মানিত ডাক্তারবৃন্দ, ডাক্তারবৃন্দ, আজকের ক্লাসে আজকের আপনাদেরকে ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। স্বাগতম জানাচ্ছি। আজকে আজকে ইনফার্টিলিটি ইনফার্টিলিটি অর্থাৎ অর্থাৎ বন্ধ্যত্বের উপরে বন্ধ্যত্বের উপরে একটা চমৎকার ক্লাস চমৎকার নেবেন ক্লাস নেবেন ভারতের ভারতের বিখ্যাত বিখ্যাত ডাক্তার ডাক্তার ও ও এনসিসি এনসিসি কলেজের কলেজের শিক্ষিকা শিক্ষিকা ডাক্তার ডাক্তার মধুমিতা মধুমিতা ম্যাম। ম্যাম। আশা করি আশা করি আপনাদের আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে প্র্যাকটিক্যাল লাইফে এই ক্লাসটা এই ক্লাসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা গুরুত্বপূর্ণ পালন ভূমিকা করবে। পালন করবে। আপনারা সবাই আপনারা সবাই ক্লাস ক্লাস চলাকালীন অবস্থায় চলাকালীন অবস্থায় মিউট করে মিউট রাখবেন। করে রাখবেন। যদি কোনো যদি প্রশ্ন কোনো থাকে প্রশ্ন থাকে ক্লাস শেষে ক্লাস শেষে আপনারা প্রশ্ন আপনারা করতে প্রশ্ন পারবেন। করতে পারবেন। সবাইকে আজকের এই সবাইকে সুন্দর আজকের এই ক্লাস সুন্দর ক্লাস উপভোগ করার উপভোগ জন্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। অনুরোধ জানাচ্ছি। ম্যাডাম শুরু করুন। ম্যাডাম শুরু করুন। ওকে, আমি তাহলে শুরু করছি। আজকে আমাদের টপিক হচ্ছে ইনফার্টিলিটি, যেটা এখনকার যুগে খুবই একটা কমন প্রবলেম। তো এটা আমরা আজকে একটু ডিটেলসে পড়বো। তো এটা একটা একটা ভাস্ট টপিক, অনেক বড় টপিক, তো এটা একটু টাইম লাগবে, আজকে শেষ হবে না। তো আজকে আমি স্পেশালি এটা ইনফার্টিলিটি যেটা স্টার্ট করছি, যেটা আমি করবো আজকে ফিমেল ওরিয়েন্টেড, মানে ফিমেলদের কোন কারণে কেন হয় ইনফার্টিলিটির কারণটা কি, যেসব ফিমেলদের কারণ কি কি হতে পারে, ওই নিয়ে আজকে আমি একটু ডিটেলে ডিসকাস করবো। আহ, তার সঙ্গে আমি ওভিউলেশন ওভিউলেশন বা আমি বলতে পারি যে মেনস্ট্রুয়াল সাইকেল, সেটা তো একটা টোটালি একটা হরমোন ডিপেন্ডেন্ট, মানে হরমোনের একটা টোটাল একটা সাইকেল থাকে যেটা রেগুলেট করে। তো সেটাও আমাকে ডিটেলসে বলতে হবে, নাহলে আমি এটা ক্লিয়ারলি আমি বলতে পারবো না যে কিভাবে কেন ইনফার্টিলিটি হয়, কারণটা কি। চৌধুরী স্যার আসছেন। চৌধুরী স্যার আসছেন। চৌধুরী স্যার চৌধুরী স্বাগতম স্যার আপনাকে। স্বাগতম আপনাকে। জি। ঠিক আছে, তো ইনফার্টিলিটি, তো ইনফার্টিলিটি আমি কাকে বলবো, কি ইনফার্টিলিটি মানেটা কি? ইনফার্টিলিটি মানেটা হচ্ছে ফেলিয়ার টু কনসিভ, মানে failure to conceive for one or more year of regular unprotected coitus, মানে হচ্ছে কনসিভ করতে পারছে না, প্রেগনেন্ট হতে পারছে না, যদিও 1 বছর বা 2 বছরের তারও বেশি ধরে, 1 বছরের বেশি ধরে চেষ্টা করছে, পানি আনতে হবে কনসিভ গ্লাস করতে আছে পারছে না, চার্জারটা আর ওই দিয়ে উঠাতে পারতো। যদিও বা রেগুলার আনপ্রোটেক্টেড কয়টাস থাকছে, স্টিল সে কিন্তু প্রেগনেন্ট হতে পারছে না। তো এটাকে বলা হয় ইনফার্টিলিটি, মানে সোজা কথা হচ্ছে প্রেগন্যান্সি আসছে না, এটা হচ্ছে মেন মোদ্দা কথা। এবার ইনফার্টিলিটি মেবি প্রাইমারি হতে পারে, মেবি সেকেন্ডারি হতে পারে। সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। প্রাইমারি ইনফার্টিলিটি, প্রাইমারি মানে কথা থেকেই আমরা বুঝতে পারি যে মানে সে প্রথম থেকেই একবারও সে কনসিভ হতে পারেনি, একবারও সে প্রেগনেন্ট হয়নি, মানে পেশেন্ট হু হ্যাভ নেভার কনসিভ, কখনোই সে প্রেগনেন্ট হয়নি। আর সেকেন্ডারি ইনফার্টিলিটি মানে প্রিভিয়াসলি তার প্রেগন্যান্সি হিস্ট্রি আছে, সে প্রেগনেন্ট হয়েছে একবার, বাট পরে 4-5 বছর পর যখন ট্রাই করছে সেকেন্ড বার প্রেগনেন্ট হওয়ার জন্য, তখন কিন্তু আর তার প্রেগন্যান্সি আসছে না, তখন কিন্তু কি হচ্ছে, প্রেগন্যান্সি কনসিভ সাবসিকুয়েন্টলি নেক্সট টাইম যখন প্রেগনেন্ট হওয়ার চেষ্টা করছে তখন আর প্রেগন্যান্সি আসছে না, সেটাকে বলা হয় সেকেন্ডারি ইনফার্টিলিটি। তো দুটো কেসে কিন্তু খুব কমনলি আমাদের কাছে আসে, প্রাইমারিও আসে, সেকেন্ডারিও আসে। তো এবার কিছু ফিজিওলজিক্যাল কন্ডিশন যেখানে ইনফার্টিলিটি হবে, যেমন আমি ফিমেলদের ক্ষেত্রে যদি ভাবি, প্রায়র টু পিউবার্টি, মানে পিউবার্টি হওয়ার আগে পসিবল না, সম্ভব না কনসিভ হওয়া। আফটার মেনোপজ, মেনোপজ হওয়ার পর তো হরমোনগুলোই আর থাকছে না, সেক্ষেত্রে কনসিভ হতেই পারবে না। তারপর কি, যখন প্রেগনেন্সি চলছে, সেই সময় যদি ডিউরিং ইন্টারকোর্স আবার যদি ইন্টারকোর্স করে, সেক্ষেত্রেও কিন্তু প্রেগনেন্ট হতে পারবে না, কারণ সেক্ষেত্রে হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ডে কি হয়, একটা হরমোন খুব বেড়ে যায়, যেটা হচ্ছে হিউম্যান গোনাটোপিক হরমোন, যেটা কি করবে,
পিটুইটারি আমি আগে একদিন ডিসকাস করেছিলাম, হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস, সেই অ্যাক্সিসটাকে কি করবে, সাপ্রেস করে যায়। তো সেই অ্যাক্সিস যদি সাপ্রেস হয়ে যায় তাহলে কনসিভ হবে না। আরেকটা কোন স্টেজে হবে ফিজিওলজিক্যালি আমি যদি ভাবি ইনফার্টিলিটি, সেটা হচ্ছে ডিউরিং ফুললি ল্যাকটেটিং ওমেন, মানে আফটার চাইল্ড বার্থ, যখন ল্যাকটেশন কন্টিনিউ হচ্ছে ওই সময় কিন্তু, মানে পোস্টমর্টম পিরিয়ড, সেক্ষেত্রেও কিন্তু প্রেগন্যান্সি পসিবল না। এটা মোটামুটি আপ টু 10 উইক পর্যন্ত, 6 উইক টু 10 উইক পর্যন্ত প্রেগন্যান্সি হওয়ার কিন্তু চান্স থাকে না, সেক্ষেত্রেও কিন্তু একটা ফিজিওলজিক্যাল ইনফার্টিলিটি ডেভেলপ করে। এবার ফার্টিলিটি, আমি তো ইনফার্টিলিটি বলছি, তার মানে ফার্টিলিটি, তার ফার্টিলিটি মেনটেন করে, মানে প্রেগন্যান্সি মেনটেন করে কিছু ফ্যাক্টরের উপর, মেল ফিমেল দুজনের উপর ডিপেন্ড করবে। মেলেদের ক্ষেত্রে আমি যদি ভাবি সেক্ষেত্রে কি ফ্যাক্টর রেসপন্সিবল যেটা ফার্টিলিটি মেনটেন করে, একটা হচ্ছে হেলদি স্পারমাটোজোয়া। মেলের যদি হেলদি স্পারমাটোজোয়া নাই থাকে সেক্ষেত্রে ফিমেল প্রেগনেন্ট হতে পারবে না। আর কি হতে পারে, স্পারমাটোজোয়া কিছু চেঞ্জেস হয়, মানে ম্যাচিওর স্পারমাটোজোয়া ফর্ম করতে গেলে তার মধ্যে কিছু স্ট্রাকচারাল চেঞ্জেস হয়, যেমন ক্যাপাসিটেশন, অ্যাক্রোজম রিঅ্যাকশন। এগুলো কোথায় হয়, এগুলো ফিমেলদের সার্ভাইকাল রিজনে হয়। সেক্ষেত্রে যে এই প্রবলেম, যদি সার্ভাইকাল কোনো ফ্যাক্টর থাকে, ফিমেলদের কোনো যদি প্যাথোলজি থাকে, সেক্ষেত্রেও কিন্তু ফিমেলদের ফার্টিলিটি মানে ইনফার্টিলিটি ডেভেলপ করবে। আর কি ফ্যাক্টর ডিপেন্ড করে ফার্টিলিটি মেনটেন করে, আরেকটা হচ্ছে মর্টিলিটি অফ স্পারমাটোজোয়া, মানে স্পার্ম যদি মর্টিলিটি যদি না থাকে, স্পার্মের একটা জেনুইন ক্যারেক্টার যেটা হচ্ছে মর্টিলিটি। মর্টিলিটি মানে মুভমেন্ট, মানে চলাফেরা করতে পারে। সেই মর্টিলিটি অফ স্পার্মটা যদি যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু কি থ্রু ভ্যাজাইনা গেলেও কিন্তু হয়তো ইউট্রাইন ক্যাভিটি আর বা ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত পৌঁছতেই পারবে না, কারণ আমাদের ফার্টিলাইজেশনটা কোথায় হয়, সেটা হয় ফ্যালোপিয়ান টিউবে। এবার যদি থ্রু ভ্যাজাইনা যদি ওটা ইউটারাস থেকে ফ্যালোপিয়ান টিউবে নাই যেতে পারে, মর্টিলিটি যদি নাই থাকে, সেক্ষেত্রেও ফার্টিলাইজেশন হবে না। আবার একটা হতে পারে যে ফিমেলদের যে ফ্যালোপিয়ান টিউব আছে ওই টিউবেই কিছু ব্লক আছে, টিউবেই কিছু ব্লক, মানে ম্যাডাম, টিউবের যে ওপেনিংটা। হ্যাঁ বলুন। আপনাকে দেখা যাচ্ছে না কিন্তু, ভিডিওটা অফ ও করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনাকে দেখা যাচ্ছে কিন্তু প্রেজেন্টিংটা বন্ধ হয়েছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো। হ্যাঁ স্যার, ভিডিওটা তো যেটা তো দেখা বন্ধ যাচ্ছে হয়ে গেল তো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্রেজেন্টেশনটা বন্ধ হবে। প্রেজেন্টেশনটা প্রেজেন্টেশনটা বন্ধ করো। হুম, দেখেন এটা কি ক্লাস হবে না। কম্পিউটার মানে অনেক এত সময় থাকে সত্যি। ডাক দাও, পিছনে কেটে আছে, ডাক দাও, দেখবেন না। কি সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ স্যার, ওইটা শেয়ারের ওই অপশনটাই আসছে না আর এখন। আচ্ছা ঠিক আছে তুমি তোমার মতো হ্যাঁ করছি স্যার, দাও। চলো চলো। ম্যাডাম, প্রয়োজন হলে বের হয়ে যায় আবার ঢোকেন, বের হয়ে যায় আবার ঢোকেন।
ডান দিকে যে লম্বা ডটটা আছে না, হ্যাঁ স্যার। ওইটাই টেপো। হ্যাঁ ওটাই তো করছি স্যার, কিন্তু ওরে শেয়ার স্ক্রিন আছে না, শেয়ার স্ক্রিন লেখা নাই। শেয়ার স্ক্রিন আসবে না, আপনার ওই যে ভিডিওটি অফ করতে হবে। ভিডিওটা অফ করতে হবে না? হুম। না না, দুটো একসঙ্গে হবে না। হবে হবে, গত দিনে তো হলো। দুটো তো একসাথে হওয়া লাগে, স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে, আধখানা আধখানা হবে। প্রেজেন্টিং করলো কেটা আবার? স্যার কি কিছু করছেন? না না, আমি দেখছি আচ্ছা আচ্ছা। তো কেন বললো, কিছুতে হচ্ছিল, এত কিন্তু হয়। আমাদের এটা জিতে হচ্ছে, ইয়েতে হচ্ছে না স্যার। এটাতে মনে হয় যখন স্ক্রিন শেয়ার হবে তখন ওই ছবিটা দেখা যাবে না গুগল মিটে। হ্যাঁ ঠিক আছে, স্ক্রিন শেয়ার দরকার নেই, তুমি স্ক্রিন শেয়ারটা মানে ছবি দরকার নেই, ছবি দরকার নেই, ঠিক স্ক্রিন আছে। শেয়ার হলে হবে। আচ্ছা, হুম হুম হুম। হ্যাঁ হইতে পারে। দেখ আবার সমস্যা নেই, তো তাই করেছি আমরা। হ্যালো, ক্লাস কি হবে? হ্যাঁ হবে তো। কি হলো বুঝলি না? হ্যাঁ হ্যাঁ, এই তো হচ্ছে হচ্ছে হচ্ছে। কি রে, কতক্ষণ হয়ে লাগার গেছে কথা? হয়ে গেছে, পেয়েছি স্যার। আচ্ছা দেখা যাচ্ছে এবার? এবার এসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। তো ইনফার্টিলিটি আমি বললাম যেগুলো মেন ফ্যাক্টর যেটা ফার্টিলিটি মেনটেন করে মেল অ্যান্ড ফিমেল দু ক্ষেত্রে। আমি বলছিলাম লাস্ট যেটা পয়েন্ট বলছেন টিউবাল পোটেন্সি, মানে ফ্যালোপিয়ান টিউবটা যদি ওপেনিং নাই থাকে সেক্ষেত্রে কিন্তু কি হবে, ওভারি থেকে ওভাম আসছে না, বা ওই যে হ্যাঁ ফার্টিলাইজেশনটা কিন্তু টিউবেই হয়। টিউবের যদি কিছু প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু ইনফার্টিলিটি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ইনফার্টিলিটি হতে পারে। হ্যাঁ রনি ঠিক ভাই। আছে, তো এই হচ্ছে আমাদের একটা ছোট কনসেপ্ট যেটা ফার্টিলিটি মেনটেন করে। তো আমরা একটা ছোট্ট একটা ডিসকাস করব, যেটা আমাদের ফার্টিলিটি বা ইনফার্টিলিটি তাহলে আসসালামু আলাইকুম। কেন হচ্ছে, কাদের জন্য হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু ফিমেল মেল বোথ আর ওই রেসপন্সিবল, দুজনেই হতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো না, ম্যাক্সিমাম যেটা দেখা আমি যায় কিছু 40 to এখন 50%, আবার ক্লাসেও আছি, বেশি 55% কথা বলার সময় ফিমেলরা নেই। দায়ী হয়, আর যাই মেয়েদের হোক, ক্ষেত্রে ওই যে 40% হচ্ছে ইউফোবিয়াম, মেলরা হ্যাঁ রেসপন্সিবল হয়। ইউফোবিয়াম অফিসিয়াল, ফিমেলদের ক্ষেত্রে যে যে পার্টগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন এই ওষুধটা পাওয়া ওভিলেটরি যায় কিনা একটু ফ্যাক্টরটা দেখেন হতে তো পারে, আপনি। বা টিউবের, আমি যেটা এক্ষুনি বললাম টিউবের কোনো প্রবলেম হলেও হতে পারে, বা ইউট্রাসের যদি কোনো প্যাথোলজি থেকে থাকে সেক্ষেত্রেও হতে পারে, বা ইউফোবিয়াম, সার্ভিক্সের যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। আমি আজকে টোটালটাই ফিমেলদের উপর ডিসকাস করবো, এর তো আবার আমি মেলটা আজকে একাধিক বলছি নাম না। আছে, তো আজকে আমরা ফিমেল যেটা কোঅর্ডিনেটর, মোর রেসপন্সিবল, 40 এরকম to আছে বুঝছেন? 55% রেসপন্সিবল ফর ইনফার্টিলিটি, সেটা আমি আজকে ডিসকাস করবো। তো সাম দিয়ে দেন। ফিমেলদের ক্ষেত্রে আমি কি বললাম, একটা ওভিলেটরি ফ্যাক্টর হতে পারে, একটা টিউবের ফ্যাক্টর হতে পারে, একটা ইউট্রাস ইটসেলফের কোনো তাহলে এখন ফ্যাক্টর হতে ডাকলাম। পারে, বা একটা সার্ভিক্সের যদি কোনো প্রবলেম এটা থাকে তো অ্যাডমিন তো এই মোবাইলই বাট ঢুকতে এই পারবে। প্রবলেমগুলো ছাড়াও ওকে, আর কিছু প্রবলেম থাকে যেগুলোকে আনএক্সপ্লেইনড এর মধ্যে আমরা বলতে পারি। আনএক্সপ্লেইন মানে যেগুলো আমি হয়তো মেল ফিমেল
বোথ আর নর্মাল, মানে ফিমেল মেলেদের ফিমেল অ্যানালাইসিস করে দেখা গেল ফিমেলের ক্যারেক্টার বা ফিমেলের স্পার্মের নাম্বার অফ স্পার্ম অলসো নর্মাল। সেক্ষেত্রে তার মানে কি মেলদের কোনো কজ নেই। আবার ফিমেলদের ওভিউলেশন দেখলাম, ওভিউলেশনে কোনো অ্যাবনর্মালিটি নেই, সেটাও হতে পারে। আবার কি হতে পারে যে টিউবও দেখলাম, ইউএসজি করে দেখা গেল টিউবও কিন্তু নর্মাল। ট্রান্সভাজানাল সোনোগ্রাফি করেও দেখা গেল ফিমেলদের জেনিটালিয়াতেও কোনো অ্যাবনর্মালিটি নেই, বাট স্টিল কিন্তু তাদের ক্ষেত্রে ইনফার্টিলিটি হচ্ছে, মানে ফিমেল কনসিভ করতে পারছে না বা প্রেগনেন্ট হতে পারছে না। সেগুলোকে আমরা কোন দলে ফেলছি? আনএক্সপ্লেইন। সেটা মানে আমি কারণেই এক্সপ্লেন করতে পারছি না। সেটা হতে পারে মানে ফিমেল মেল বোথ আর নর্মাল। নাও কি করে আমরা মানে পেশেন্টকে কি করে আমরা কেস টেকিং করব বলবো, বা করে আমরা অ্যানালাইসিস করব কি কারণে হচ্ছে, কেন হচ্ছে। তো তাহলে আমাকে পেশেন্ট এলো, প্রথমেই তো আমরা টেস্ট করতে পাঠাবো না, পেশেন্টকে কিছু কোশ্চেন আমাদের করতে হবে। তার মানে বেসিক কিছু ইভ্যালুয়েশন করতে হবে অফ দা ইনফার্টাইল কাপলদের মধ্যে, মানে হাজব্যান্ড ওয়াইফকে কিছু কোশ্চেন করতে হবে। সেক্ষেত্রে ওখানে কোনো রিজন আছে কি নেই সেই কজ আমাদেরকে ওখান থেকে আমরা আইডেন্টিফাই করবো। সেখান থেকে মানে কিছু কোশ্চেনের মাধ্যমে আমরা বুঝতে পারবো প্যাথোলজি কোথায় আছে, ফিমেলের ক্ষেত্রে কোথায় আছে, ইউট্রাসে আছে না কিডনিতে আছে না সার্ভিক্সে আছে, এইভাবে আমরা প্রবলেম অ্যারাইজ, বা মেলেরই আছে না ফিমেলের আছে, জাস্ট পেশেন্ট এলো তখনই তো আমরা জানতে পারি কি যন্ত্রণায় ফার্ম কাউন্ট কত আছে, আমরা আগে ভিডিওতে উঠে যাচ্ছে না এসব? জানতে পারবো। তার মানে হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন, সেই হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিছু আমরা এখানে কোশ্চেন অ্যারাইজ করতে পারি। প্রথম হচ্ছে ফিমেলের এজ। ফিমেল, আমি যেহেতু ফিমেল ডিসকাস করছি তো আমি ফিমেল দিয়েই বলছি। ফিমেলের এজ কত হচ্ছে? এবার যদি ধরুন আফটার 40 বা আফটার মেনোপজের পর ইম্পর্টেন্ট এজ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ এজের ওপর হরমোনাল লেভেলটাও ডিপেন্ড করে আর নাম্বার অফ ফলিকেলটাও কিন্তু ডিপেন্ড করে। নাম্বার অফ ফলিকেল কিন্তু এজের হিসাবে কিন্তু কমে যেতে থাকে, যেটা আমি একটু পরের স্লাইডে এটা ডিসকাস করছি। আর কি করতে পারে? আর মেনস্ট্রুয়াল হিস্ট্রি, পেশেন্টের মেনস্ট্রুয়াল হিস্ট্রি আমাদের নিতে হবে। মেন্স রেগুলার হচ্ছে না ইরেগুলার হচ্ছে, প্রত্যেক মান্থে হচ্ছে না 3-4 মাস পরে পরে হচ্ছে। এবার পেশেন্ট যদি এসে বলে 3-4 মাস পরে পরে হচ্ছে, সেক্ষেত্রে আমরা ধরেই নেবো পেশেন্টের অ্যানওভিউলেশন হচ্ছে, মানে ওভিউলেশন হচ্ছেই না। তো এরকম একটা কজ আমরা আগে একটা ডিসকাস করেছি, দ্যাট ইজ দ্য পিসিওএস, ঠিক আছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা মোস্টলি দেখা যায়। তো মেনস্ট্রুয়াল হিস্ট্রিটাও খুব ইম্পর্টেন্ট। তারপর আমি আর কি জিজ্ঞেস করবো? সাইকেল আর রেগুলার অর নট, মানে সাইকেলটা যেটা হচ্ছে প্রত্যেক মান্থলি হচ্ছে, ঠিক টাইমে 28 দিন ইন্টারভ্যালে হচ্ছে প্রত্যেক মাসে, সেটা আমাদের জানতে হবে। অ্যামাউন্ট অফ ব্লিডিংটা এক্সেস হচ্ছে না খুব কম হচ্ছে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি এখন পেশেন্ট এসে বলে এক্সেস ব্লিডিং হচ্ছে, তো এক্সেস যদি ব্লিডিং হয় তার মানে আমরা ইউট্রাসে কোনো প্যাথোলজি ভাববো, যেরকম আমি আগের দিনের টপিকে ডিসকাস করেছিলাম ইউট্রাইন ফাইব্রয়েড। ইউট্রাইন ফাইব্রয়েডে আমরা কি পেয়েছিলাম? মেনোরেজিয়া হতে পারে আর মেস্টোরেজিয়া হতে পারে, মানে এক্সেস ব্লিডিং আর ইরেগুলার ব্লিডিং ডেভেলপ করতে পারে। তো অ্যামাউন্ট অফ ব্লিডিং এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যামাউন্ট অফ ব্লিডিং, আবার যদি পেশেন্ট এসে বলছে আমার খুবই কম ব্লিডিং হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা পেশেন্টের ইউট্রাসে কোনো প্যাথোলজি যদি, যেমন আমরা বলি অ্যাসাইনমেন্ট সিনড্রোম বা সাইনিকি অফ দ্য এন্ডোমেট্রিয়াম না সাইনিকি, মানে বিলিয়ারের যে এন্ডোমেট্রিয়াম সেটা টু ফাইবার আছে, যেটা মানে সেপারেট করা যায় না দুটো লেয়ার, সেক্ষেত্রে একটা হতে পারে। বা ইউট্রাইন টিউবারকুলোসিস, সেক্ষেত্রে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু অ্যামাউন্ট অফ ব্লিডিংটা অনেক কমে যায়। থার্ড, পরের পয়েন্ট আমরা জিজ্ঞেস করবো পেশেন্টের কোনো ডিসমেনোরিয়া আছে কিনা। ডিসমেনোরিয়া মানে পেইনফুল মেনস্ট্রুয়েশন। এবার পেইনফুল মেনস্ট্রুয়েশন নর্মালি হয়, বাট সিভিয়ার পেইনফুল মেনস্ট্রুয়েশন আছে কিনা সেটাও আমাদের জানতে হতে পারে। ডিসপ্যারোনিয়া মানে পেইনফুল কোয়েশ্চেন, মানে পেইনফুল ডিউরিং কোয়েশ্চেন কোনো পেন হচ্ছে কিনা, আর কোনো পেলভিক পেন আছে কিনা, এমনি পেশেন্ট কোনো পেলভিক রিজিয়নে বা লোয়ার অ্যাবডোমেনে কোনো পেন ফিল করছে কিনা সেটা দেখতে হবে। এই তিনটে পয়েন্টেই
আমরা কিন্তু আরেকটা টপিক প্রথমে দিয়ে করেছিলাম, দ্যাট ইজ দ্য পিআইডি, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। সেক্ষেত্রে কিন্তু ডিসমেনোরিয়া, ডিসপ্যারোনিয়া, পেলভিক পেন কিন্তু খুবই কমন। তো পেশেন্টের হিস্ট্রি অফ পিআইডি আছে কিনা জানতে হবে, হিস্ট্রি অফ জেনিটাল টিউবারকুলোসিস হয়েছে কিনা জানতে হবে, হিস্ট্রি অফ থাইরয়েড ডিসঅর্ডার, মানে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম এনি হাইপোথাইরয়েডিজম অর হাইপারথাইরয়েডিজম, কারণ বোথ প্রবলেম, হাইপার আর হাইপো, তাতে দুটোতেই কিন্তু মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি হবেই। আর হিস্ট্রি অফ গ্যালাক্টোরিয়া, গ্যালাক্টোরিয়া এমন একটা ডিজিজ এখানে নন প্রেগনেন্ট ফিমেলদের ল্যাকটেশন হচ্ছে। সেটা কেন? এই প্রেগনেন্টে কি হবে, এক্সেস অ্যামাউন্ট প্রোল্যাকটিন সিক্রেশন হয়। তো এটা এমন একটা প্রবলেম যেখানে এক্সেস অ্যামাউন্ট অফ প্রোল্যাকটিন বাড়ছে, সেই প্রোল্যাকটিনের জন্য নন প্রেগনেন্ট ওমেনদের মিল্ক সিক্রেশন হচ্ছে। তো এটা হচ্ছে আমরা কি পেশেন্টের ফিমেলদের ক্ষেত্রে হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন কিভাবে আমরা পেশেন্টকে টেস্ট করব, মানে কোশ্চেনিং করব। এবার আর কি রিলেশন করতে পারি, হাজবেন্ড সিমেন অ্যানালাইসিস করতে পারি, ওভিলেশন টেস্ট অফ ওভিলেশন ফিমেলদের ক্ষেত্রে করতে পারি, টেস্ট ফর টিউবাল পেটেন্সি করতে পারি, আর আরেকটা লাস্ট ইজ ট্রান্সভাজানাল সোনোগ্রাফিও করতে পারি। এই হচ্ছে আমরা বেসিক আমরা এগুলো কিন্তু করে দেখতে পারি পেশেন্টের কোথায় প্যাথোলজি। নাও আমি একটা জিনিস বললাম যে এজ কতটা ডিপেন্ড করে, সেটা আমি ডিসকাস করতে গিয়ে একটু আমি ইন্ট্রাইউটেরাইন লাইফ থেকে একটু বলছি। ইন্ট্রাইউটেরাইন লাইফে জার্ম সেল থাকে। জার্ম সেলটা কোথা থেকে তৈরি হয়, দ্যাট ইজ প্রোডিউস ফ্রম দ্য এন্ডোড্রাম অফ দ্য ইয়াক স্যাক থেকে তৈরি হয় জার্ম সেল। ওই জার্ম সেলটা কি হয়, at the 5th month of intrauterine life, 5 মাসে কি হচ্ছে, ওই জার্ম সেলটা মাইটোটিক ডিভিশন হচ্ছে, সেল ডিভিশন হচ্ছে, সেল ডিভিশন হয়ে তৈরি করে কতগুলো সেল, 7 মিলিয়ন। আর তারপর কি হচ্ছে, 7 মান্থে গিয়ে, ইন্ট্রাউটেরাইন লাইফের 7 মান্থে গিয়ে ওটা কি হচ্ছে, ফার্স্ট মিওটিক ডিভিশন হচ্ছে। ফার্স্ট মিওটিক ডিভিশনের কি তৈরি করছে, প্রাইমারি oocyte। এই প্রাইমারি oocyte আবার কি হচ্ছে, this primary oocyte surrounded by flat cell, কিছু ফ্ল্যাট টাইপের সেল দিয়ে ওটা ঘিরে থাকে, যেটাকে বলা হয় প্রাইমর্ডিয়াল ফলিকেল। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি হচ্ছে তারপর, কি হচ্ছে, at the time of birth, যখন বাচ্চাটা জন্ম নিচ্ছে, সেক্ষেত্রে কি হবে, টোটাল প্রাইমর্ডিয়াল ফলিকেল কতগুলো থাকছে, প্রায় 2 মিলিয়নের মতো প্রাইমর্ডিয়াল ফলিকেল থাকছে। এবার কি হচ্ছে, at the time of until the puberty যতক্ষণ না হচ্ছে, ফার্স্ট মাইটোটিক ডিভিশন কিন্তু হয় না, প্রাইমারি oocyte then do not finish the first মাইটোটিক ডিভিশন। at the puberty time, যখন পেশেন্ট ফিমেলটা পিউবার্টি এজে এলো, তখন প্রাইমারি oocyte আর কতগুলো থাকছে, প্রায় 4 লাখের মতো। তাহলে প্রথমে ছিল at the birth 2 মিলিয়ন হলো, বাট পিউবার্টি টাইম পর্যন্ত কতগুলো অবশিষ্ট রইলো, 4 লাখ। প্রাইমারি oocyte 4 লাখ পর্যন্ত থাকছে। এবার এই 4 লাখ থেকে 400 প্রাইমারি oocyte, 400 মতো প্রাইমারি oocyte ওভিউলেট হতে থাকে এন্টায়ার দ্য থ্রু আউট দ্য রিপ্রোডাক্টিভ পিরিয়ড। মানে পিউবার্টি থেকে পুরো পিউবার্টি এজ গ্রুপ পর্যন্ত, পিউবার্টি রিপ্রোডাক্টিভ পিরিয়ড পর্যন্ত 400টা প্রাইমারি oocyte ইউজ হয়। এবার যত বয়স বাড়তে থাকবে, তার মানে কি নাম্বার অফ প্রাইমারি oocyte কমে যাবে। এবার যদি বয়সের দিকে, তার মানে কি প্রাইমারি oocyte কমে গেলে তাহলে কি অ্যানোভিউলেশন হবে। তো এই জন্য বয়সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নাও আমি আরেকটা জিনিস এখানে ডিসকাস করতে চাই, মানে হরমোনাল সার্কুলেশন কিভাবে আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলটাকে রেগুলেট করে। প্রথমে আমি প্রাইমর্ডিয়াল ফলিকেল বললাম। প্রাইমর্ডিয়াল ফলিকেলটা পিউবার্টি এজে at the help of FSH, মানে FSH হরমোনের ইনফ্লুয়েন্সে কি হবে, ডিফারেন্সিয়েট হয়। মানে প্রাইমর্ডিয়াল ফলিকেল সেলটা ডিফারেন্সিয়েট হয়, দুটো লেয়ার তৈরি করে। একটা হচ্ছে আউটার লেয়ার, বাইরের দিকে যে লেয়ারটা তাকে বলা হয় থিকা সেল, আর ভেতরের দিকে যে লেয়ার সেটাকে বলা হয় গ্র্যানুলেশন সেল। এই গ্র্যানুলেশন সেল বাই দ্য হেল্প অফ FSH যে সিক্রেশন পিটুইটারি থেকে তৈরি হয়, সেই FSH কি করছে, গ্র্যানুলেশন সেল থেকে কি রিলিজ করছে, ইস্ট্রোজেন। এবার এই ইস্ট্রোজেনের কাজ কি, ইউটেরাসের কাজ কি, ইউটেরাসে কি করে, proliferation of the endometrium, যে ইউটেরাসে যে এন্ডোমেট্রিয়াম আছে তার proliferation করে।
এই ইস্ট্রোজেন তারপর কি করবে, এই ইস্ট্রোজেনটা তারপর এলএইচ স্টার্ট করে, এলএইচ অর এফএসএইচ এর অ্যামাউন্টটা বাড়াতে থাকে। এই অ্যামাউন্টটা বাড়াতে থাকলে তাহলে ধীরে ধীরে এলএইচ স্টার্ট মানে একদম পিক অফ এলএইচ লেভেল, লিউটিনাইজিং হরমোন। এই হরমোন যখন পিকে চলে যায় তার মানে কিন্তু তখন ওভুলেশন হবে উইথিন 30 to 36 আওয়ারের মধ্যে। কিন্তু যখনই এলএইচ স্টার্ট হচ্ছে তখনই কিন্তু ওভুলেশন হবে। এই যখনই ওভুলেশন হওয়ার পর এই গ্রাফিয়ান ফলিকলটা তারপর কি হবে, ম্যাচিওর হয়ে গিয়ে রাপচার হয়ে যাবে। গ্রাফিয়ান ফলিকল যখন রাপচার হয়ে গেল তখন ওই রাপচার গ্রাফিয়ান ফলিকল ইজ নোন অ্যাজ কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম কিন্তু খুব ইম্পর্টেন্ট। কর্পাস লিউটিয়াম আবার কি করে, কর্পাস লিউটিয়াম থেকে কি সিক্রেশন হয়, প্রজেস্টেরন। প্রজেস্টেরন যখন সিক্রেশন স্টার্ট হলো কর্পাস লিউটিয়াম থেকে, সেই প্রজেস্টেরনটা কি করছে, এন্ডোমেট্রিয়ামে দ্যাট ইজ আ সিক্রেটারি চেঞ্জেস। ফার্স্ট একটা ইস্ট্রোজেন কি করলো, পলিফারেশন করলো, সেল ডিভিশন করলো, পলিফারেশন করলো, গ্ল্যান্ডুলার নাম্বার বাড়ালো। কিন্তু এখানে কি সিক্রেটারি চেঞ্জেস মানে ইউটারাস থেকে সিক্রেটারি চেঞ্জেস মানে এন্ডোমেট্রিয়াম থেকে সিক্রেটারি চেঞ্জেস স্টার্ট হবে। ঠিক আছে, এবার প্রজেস্টেরন যখনই এলো, প্রজেস্টেরন কি করবে, নেগেটিভ ফিডব্যাক দেবে। মানে প্রজেস্টেরন তো সবসময় বাড়তেই থাকবে না, তাহলে তো সাইকেল শুধু প্রজেস্টেরনই বাড়তে থাকবে, সেটা তো হবে না। সেই প্রজেস্টেরনটা কি করবে, নেগেটিভ ফিডব্যাক টু জিএনআরএইচ, এটা হাইপোথ্যালামাস থেকে সিক্রেট হয়। হাইপোথ্যালামাস থেকে সিক্রেশন যেটা হয় জিএনআরএইচ, তাকে নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে। নেগেটিভ ফিডব্যাক টু জিএনআরএইচ হলে কি হবে, ওই জিএনআরএইচ কমে গেলেই পিটুইটারি থেকে আর এফএসএইচ এলএইচ এর সিক্রেশন হবে না। তাহলে কি হবে, এলএইচ এফএসএইচ সিক্রেশন কমে গেল। এলএইচ এফএসএইচ সিক্রেশন কমে গেলে কর্পাস লিউটিয়ামটা অ্যাট্রিসিয়া হয়ে যায়, মানে মানে কি বলবো, অ্যাট্রফি টাইপের হয়ে যায়, মানে ওটা এক্সিস্ট করবে না, থাকবে না, মানে শেষ হয়ে যাচ্ছে ওটা কর্পাস লিউটিয়াম। মানে সেটা কতদিন সাইকেলে, 28 দিনের সাইকেলে 22 থেকে 23তম দিনে ওই কর্পাস লিউটিয়ামটা অ্যাট্রফি হয়ে যায়। অ্যাট্রফি হয়ে গেলে তার মানে কি, কর্পাস লিউটিয়াম থেকে আর প্রজেস্টেরন সিক্রেশন হবে না। তার মানে এখন বডিতে প্রজেস্টেরন আর এস্ট্রোজেন লেভেল আর থাকছে না। যখনই এস্ট্রোজেন প্রজেস্টেরন লেভেল কমে যাচ্ছে তখন সেকেন্ড সাইকেল মানে মেনস্ট্রুয়েশন স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে নরমাল একটা সাইকেল, যেটা না জানা থাকলে কিন্তু আমরা ইনফার্টিলিটি ডিসকাস করতে পারবো না। আশা করি সবাই এটা ক্লিয়ার হয়েছে। এবার হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল, যেটা আমি ফিগারে এটা ছকতে দেখালাম, সেম এখানে সেই জিনিসটাই বলছে, ওই এলএইচ এফএসএইচ এর কতটা ইম্পর্টেন্ট সেটা আমি বলেছি। আচ্ছা, এখানে একটা আমি ডায়াগ্রাম দেখাচ্ছি, কে কতটা রেসপন্সিবল ইন কেস অফ ফিমেল। যেমন ওভারি 30 to 40% রেসপন্সিবল ফর দ্য ইনফার্টিলিটি। সেরকম টিউবাল ফ্যাক্টর মানে ফ্যালোপিয়ান টিউব কতটা দায়ী হয়, 25 to 35%। সেরকম কি হতে পারে, সার্ভাইকাল ফ্যাক্টর, যেমন সার্ভাইকাল ফ্যাক্টর 5% রেসপন্সিবল ফর দ্য ইনফার্টিলিটি। আবার কিছু ইউট্রাইন ফ্যাক্টর যেটা হচ্ছে 10% দায়ী হচ্ছে ইনফার্টিলিটি ডেভেলপ করার জন্য। তো আমরা যে কিছু কজেশন ডিসকাস করব, ফার্স্ট আমরা স্টার্ট করব ফিমেলদের ইনফার্টিলিটি হওয়ার কারণ কি। ফার্স্ট আমরা ডিসকাস করব ওভারিয়ান ফ্যাক্টর। তো ফার্স্ট ওভারিয়ান ফ্যাক্টর, আমি সাইডের যে ডায়াগ্রামটা একটু দেখুন, আমি এটা আগেও ডিসকাস করেছি, যেটা আমি বলেছিলাম হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস। হাইপোথ্যালামাস at the time of puberty, হাইপোথ্যালামাস থেকে কি রিলিজ হয়, গোনাডোট্রপিক হরমোন জিএনআরএইচ। এই জিএনআরএইচ কি করে, দ্যাট অ্যান্টিরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করে। অ্যান্টিরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করলে সেখান থেকে কি সিক্রেশন হয়, এফএসএইচ এন্ড এলএইচ। যেই এফএসএইচ এন্ড এলএইচ তখন কি করবে, ওভারিকে স্টিমুলেট করবে, তারপর ওভারি থেকে ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন সিক্রেশন হয়। দ্যাট ইজ দ্য হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস। এবার ওভারিয়ান ফ্যাক্টরের মধ্যে যেটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য অ্যানওভুলেশন অর অলিগো ওভুলেশন। যেটা আমি ওভারিয়ানের মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে অ্যানওভুলেশন অর অলিগো ওভুলেশন। অ্যানওভুলেশন মানে ওভুলেশন হচ্ছে না, অলিগো ওভুলেশন মানে ওভুলেশনটা খুব কম হচ্ছে। তো এই ওভারিয়ান অ্যাক্টিভিটিটা মেইনটেইন করা তার মানে কে, দ্যাট ইজ দ্য গোনাডোট্রপিক হরমোন মানে জিএনআরএইচ। এবার যদি জিএনআই সিক্রেশন যদি নাই হয় তাহলে এফএসএইচ এলএইচ পিটুইটারি থেকে সিক্রেশন হবে না, পিটুইটারি থেকে সিক্রেশন না হলে ওভারি থেকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন আসবে না। তাহলে কি হবে, তাহলে এখানে কি হবে অ্যাকচুয়ালি, তাহলে ইনডাইরেক্টলি কি করছে, জিএনআই সিক্রেশন হচ্ছে না, অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে এলএইচ এফএসএইচ সিক্রেশন হচ্ছে না,
LHFSH সিক্রেশন না হলে ওভারি থেকে স্টিমুলেট করবে না ইস্ট্রোজেন প্রজেস্টেরন, তাহলে কি হবে, ওভিউলেশন হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অ্যানওভিউলেশন হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দ্যাট ইজ দ্য অ্যানওভিউলেশন আর অলিগোঅভিউলেশন, মানে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিসে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু কি ডেভেলপ করবে, অ্যানওভিউলেশন। অ্যানওভিউলেশন হলেই তার মানে ইন ফিউচার ফিমেলদের ক্ষেত্রে ইনফার্টিলিটি ডেভেলপ করবে। ডিক্রিজ ওভারিয়ান রিজার্ভ, যেটা আমি এক্ষুনি আগের স্লাইডগুলোতে দেখালাম, ডিক্রিজ ওভারিয়ান রিজার্ভ ধীরে ধীরে কি হচ্ছে, এর যত ডেভেলপ করছে অ্যাবাউট দ্য 35 এর পর কি হবে, ওভারিয়ান যে ফলিকেল, যে ফলিকেল প্রাইমারি ফলিকেলটা, নাম্বার অফ প্রাইমারি ফলিকেল ধীরে ধীরে ডিক্রিজ হয়ে যাচ্ছে। এবার নাম্বার অফ দ্য ফলিকেল ডিক্রিজ হয়ে গেলে তাহলে কি হবে, প্রাইমারি ফলিকেলই তো থাকছে না, তার আর ওভিউলেশন কি করে হবে, তার মানে ডিক্রিজ ওভারিয়ান রিজার্ভ। এটা বোঝানোর জন্য কিন্তু আমি আগের পোরশনটা ডেসক্রাইব করেছি। নাও সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট ইজ দ্য লিউটিয়াল ফেজ ডিফেক্ট। লিউটিয়াল ফেজ ডিফেক্ট মানে এটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট গ্রোথ অফ দ্য কর্পাস লিউটিয়াম, যেটা গ্রাফিয়ান ফলিকেল রাপচার হয়ে কর্পাস লিউটিয়াম তৈরি করলো, সেই কর্পাস লিউটিয়ামটা ইনঅ্যাডিকুয়েট গ্রোথ, মানে প্রপারলি ভালো করে গ্রোথই হচ্ছে না, গ্রোথ হয়নি। তাহলে এবার যদি কর্পাস লিউটিয়াম ভালো করে গ্রোথ না হয় তাহলে কর্পাস লিউটিয়াম থেকে কি সিক্রেশন হবে না, প্রোজেস্টেরন। তাহলে কি কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন সিক্রেশন হবে না। এবার প্রোজেস্টেরন যদি সিক্রেশন না হয় ইউটেরাসের যে সিক্রেটারি চেঞ্জেস সেটাই তো ডেভেলপ হবে না, সেটা ডেভেলপ না করলে হলে নর্মাল সাইকেল মেনটেন হবে না। তো সেটা কেন হয়, এটা মানে মোস্টলি দেখা গেছে কিছু ড্রাগ ইনডিউস, ড্রাগ কোনো পেশেন্ট যদি কিছু একটা ড্রাগ খেতে থাকে রেগুলার সেক্ষেত্রে হতে পারে, কিছু ড্রাগ ইনডিউস, সেটা কি করছে, সেই জন্য কি করছে, লেভেল অফ এফএসএইচ এন্ড এলএইচটাকে কমিয়ে দিচ্ছে। আবার কিছু হাইপোথাইরয়েডিজম, পেশেন্ট সাফারিং ফ্রম হাইপোথাইরয়েডিজম সেক্ষেত্রেও হতে পারে, বা ফিমেলদের ক্ষেত্রে এজ বেড়ে গেলে সেক্ষেত্রে হতে পারে, পেলভিক এন্ডোমেট্রাইটিস মানে পেলভিক কোনো ইনফ্লামেশন থাকলেও কিন্তু লিউটিয়াল ফেজ ডিফেক্ট হতে পারে। তো এইগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা ovarian factor that causes the infertility. Now second most important factor, that is the tubal factor. Tubal factor মানে টিউব, ফ্যালোপিয়ান টিউবে কোনো প্যাথোলজি আছে যে কারণে, কারণ ফ্যালোপিয়ান টিউবটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট যেখানে ফার্টিলাইজেশন হয়, ওভারি থেকে ওভাম বেরোচ্ছে, টিউবে আসছে, আর এখান থেকে স্পার্ম থ্রু দ্য ভ্যাজাইনা ইউটারাসে যাচ্ছে, ইউটারাস থেকে ফ্যালোপিয়ান টিউবে আসছে, ওখানে গিয়ে ফার্টিলাইজেশন হচ্ছে। এবার টিউবে যদি কোনো প্যাথোলজি থাকে, যদি টিউবে কিছু প্যাথোলজি যেটা অবস্ট্রাকশন অফ দ্য টিউব, মানে টিউবের যে ওপেনিংটাই বন্ধ হয়ে যাচ্ছে, সেটা কেন হয়, সেটা হচ্ছে মোস্ট কমন, যেটা হচ্ছে পেলভিক ইনফেকশন, পিআইডি, যেটা আমি আগেও পড়িয়েছি, পিআইডি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, যেটা মোস্টলি সবথেকে কমনলি হয় কোথায় আমি বলেছিলাম, ফ্যালোপিয়ান টিউব, যেটাকে আমি বলি সালপিনজাইটিস। তো সেখানে যদি একটা ইনফেকশন হয়, যে কোনো ইনফেকশন যদি কন্টিনিউ চলতে থাকে, সেখানে কি হয়, হিলিং হতে গেলে ফাইব্রোসিস হয়, বা সেখানে ফাইব্রোসিস হয়ে সেল ডিপোজিট হয়ে কি হবে, টিউবটাই বন্ধ হয়ে গেল, যদি এটা হতে পারে। তো পেলভিক কোনো ইনফেকশন থেকে থাকলে, যেটা ফ্যালোপিয়ান টিউবে মোস্টলি হয়, বা প্রিভিয়াস কোনো টিউবাল সার্জারি করেছে, টিউবে কোনো সার্জারি যেটা স্টেরিলাইজেশনে করা হয়, টিউবে কোনো সার্জারি থাকছে সেক্ষেত্রে হতে পারে, টিউবাল এন্ডোমেট্রিওসিস সেক্ষেত্রে হতে পারে, টিউবে কোনো একটা ইনফেকশন হলে সেক্ষেত্রে হতে পারে, আর টিউবে যদি কোনো পলিপ থেকে থাকে, আচ্ছা টিউবে কিন্তু একটা নর্মাল একটা মটিলিটি থাকে, স্প্যাজম হয়, নর্মাল একটা স্প্যাজম হয়, সেই যেহেতু টিউবে একটা গ্রোথ হচ্ছে, পলিপ হচ্ছে, তাহলে কি টিউবের যে স্প্যাজমটাই থাকবে না, তার মানে কি ওভারি থেকে ওভামটাও আসতে পারবে না, আর এখান থেকে অ্যাসেন্ড হয়ে স্পার্মও যেতে পারবে না, সেক্ষেত্রে ফার্টিলাইজেশনই হবে না। আর একটা ফ্যাক্টর হতে পারে পেরিটিউবাল অ্যাডিশন, মানে টিউবকে সারাউন্ডিং কি থাকছে, পেরিটোনিয়াম, সেই পেরিটোনিয়ামের সঙ্গে অ্যাডিশন হয়ে গিয়েও কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা টিউবাল ফ্যাক্টর মেনটেন করে, যেখানে কিন্তু ইনফার্টিলিটি হতে পারে। নাও থার্ড পয়েন্ট ইজ দ্য ইউটেরাইন ফ্যাক্টর। ইউটেরাইন ফ্যাক্টরে কি হতে পারে, ইউটেরাইন ফ্যাক্টরে যেটা হয়, মানে ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম সেখানে হাইপোপ্লেসিয়া আছে, ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে হাইপোপ্লেসিয়া, মানে সেলের গ্রোথই ঠিক করে হয়নি, তো
তো সেটা কি করে আর ওখানে ইমপ্লান্টেশন হবে, মানে ফার্টিলাইজ ওভাম আর ওখানে কি করে ইমপ্লান্টেড হবে, সেটা হতে পারবে না। ইউটেরাল হাইপারপ্লেসিয়া হলে হতে পারে ইনঅ্যাডিকুয়েট সিক্রেটারি এন্ডোমেট্রিয়াম। ইনঅ্যাডিকুয়েট সিক্রেটারি এন্ডোমেট্রিয়াম মানে এই সিক্রেটারি চেঞ্জেস কে করে, আমি বললাম প্রোজেস্টন। এবার প্রোজেস্টন ডেফিসিয়েন্সি হলে, প্রোজেস্টন যদি শরীরে কমে যায়, সেক্ষেত্রে সিক্রেটারি চেঞ্জেস অফ দ্য এন্ডোমেট্রিয়াম কমে যাবে। আর কি হতে পারে, ফাইব্রয়েড ইউটেরাস। আমি আগের দিনও বলেছিলাম ইউটেরাসে যদি কোনো ফাইব্রয়েড থেকে থাকে, ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াল লেয়ারে একটা কনজেশন হয়ে যাচ্ছে, একটা ইরেগুলার সারফেস তৈরি হচ্ছে, সেখানেও কিন্তু ইমপ্লান্টেশন হতে পারে না। সেক্ষেত্রেও কিন্তু ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে যদি ফাইব্রয়েডটা, যেটা সাবমিউকাস ফাইব্রয়েড আমি বলেছিলাম, সেই সাবমিউকাস ফাইব্রয়েডটা যদি খুব বড় হয়, সেক্ষেত্রে কিন্তু ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। ইউটেরাসে কোনো ইনফেকশন, এন্ডোমেট্রাইটিস, এন্ডোমেট্রিয়ালের কোনো যদি ইনফেকশন হয়, সেক্ষেত্রে ইনফ্লামেশন হয়, সেক্ষেত্রেও কিন্তু ইউটেরাসে কারণে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। ইউটেরাইন সাইনিকি, যেটা আমি আগে বললাম, ইউটেরাইন সাইনিকি মানে এন্ডোমেট্রিয়ামের দুটো লেয়ার থ্রু ফাইব্রোসিস কি হয়ে যাচ্ছে, জয়েন হয়ে যাচ্ছে, তাহলে কি স্পেস পাচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু ইমপ্লান্টেশন হবে না, ফার্টিলাইজেশনও হবে না। তারপর হচ্ছে কনজেনিটাল ম্যালফরমেশন অফ ইউটেরাস। ইউটেরাসে আমি যেটা রাইট হ্যান্ডে একটা পিকচার শো করেছি, ইউটেরাসে যেটা ইউটেরাসের একটু বডি অফ দ্য ইউটেরাসে দেখুন একটা যদি সেপ্টাম তৈরি হয়ে যায়, মানে ইউটেরাসে দুভাগ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ইউটেরাসের নর্মাল একটা মানে কনসেপশন হওয়ার জন্য যে এরিয়া দরকার, সেটা কিন্তু থাকছে না। সেক্ষেত্রে ইউটেরাইন ইউট্রোভাজানাল সেপ্টাম তৈরি হয়ে যাচ্ছে। এটা এগুলো কিন্তু কনজেনিটাল প্রবলেম। কিছু ডেভেলপমেন্টাল ডিফেক্ট যদি হয়, মানে জন্ম থেকে যদি কিছু একটা ইউটেরাসের ডেভেলপ ঠিক করে হয়নি, সেক্ষেত্রে কিন্তু হতে পারে ইউনিকর্নিয়েট ইউটেরাস, যেটা একটাই মানে ইউটেরাসের দু সাইডে দুটো ফ্যালোপিয়ান টিউব থাকে, এক্ষেত্রে কি হচ্ছে একটা সাইডে ফ্যালোপিয়ান টিউব তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটা হতে পারে। তারপর কি হতে পারে বাইকর্নিয়েট ইউটেরাস, দুটো কর্নিয়া মানে ইউটেরাসে এমন ভাবে ডিভাইড হয়ে যাচ্ছে, দুটো ইউটেরাস তৈরি হচ্ছে, দুটো সেপারেট পুরো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটা প্রপার স্পেস পাওয়া যাচ্ছে না কনসিভ করার জন্য। তো এই কারণের জন্য কিন্তু কিছু কনজেনিটাল ডিফেক্টের জন্য কিন্তু ইউটেরাসে ইমপ্লান্টেশন হচ্ছে না, মানে ফার্টিলাইজেশন মেবি হচ্ছে, বাট ইউটেরাসে গিয়ে যে ইমপ্লান্টেশনটা হয়, সেটা কিন্তু হওয়ার ওরা জায়গা পাচ্ছে না। তো সেক্ষেত্রে কি হবে, ইনফার্টিলিটি ডেভেলপ করবে। নাও সেকেন্ড ফোর্থ পয়েন্ট যেটা হচ্ছে সার্ভাইকাল ফ্যাক্টর। সার্ভিক্সে কোনো প্যাথোলজি আছে যে কারণে কি হচ্ছে ইনফার্টিলিটি ডেভেলপ করছে, তার মধ্যে যেটা অ্যানাটমিক্যাল ফ্যাক্টর। অ্যানাটমিক্যাল ফ্যাক্টরে কিছু হতে পারে যেমন স্ট্রাকচারাল কিছু প্রবলেম, অ্যানাটমিক্যাল মানে কিছু স্ট্রাকচারাল প্রবলেম, যেমন কনজেনিটাল এলংগেশন অফ দ্য সার্ভিক্স, মানে সার্ভিক্সটা কনজেনিটালি জন্ম থেকে এতটাই এলংগেশন বড় হয়ে আছে, সেক্ষেত্রে হতে পারে। বা পেশেন্টের ইউটেরাইন প্রোলাপস আছে, মানে ইউটেরাইন প্রোলাপস মানে ইউটেরাসের কিছু পার্ট ওই সার্ভিসে বেরিয়ে আসছে ভাজানা দিয়ে, তাকে বলা হয় ইউটেরাইন প্রোলাপস। সেটা হচ্ছে যদি সেকেন্ডারি ইউটেরাইন প্রোলাপস থাকে, তাহলে কি হবে, সেক্ষেত্রে কিন্তু ইউটেরাসের জায়গায় থাকছে না, সেক্ষেত্রে কিন্তু ইনফার্টিলিটি ডেভেলপ করবে। আরেকটা জিনিস, রেট্রোভার্টেড ইউটেরাস যদি হয়। আচ্ছা, এবার আমি একটা জিনিস বলি, নর্মাল এইখানে যে রাইট সাইডে যে ছবিটা দেখিয়েছি, ফার্স্ট ছবিটা দেখুন, ব্লাডারের সাথে কিন্তু ইউটেরাসটা শুয়ে আছে, ইউটেরাসটা কিন্তু দাঁড়িয়ে নেই, তাহলে এখানে কিন্তু একটা নর্মাল অ্যাঙ্গুলেশন থাকে ইউটেরাসের সাথে সার্ভিক্সে আর সার্ভিক্সের সাথে ভাজাইনাল। ইউটেরাসটা সামনের দিকে কিন্তু একটু ঝুঁকে থাকে, সেটাকে বলা হয় অ্যান্টিভার্টেড অ্যান্টিফ্লেক্স ইউটেরাস। তো নর্মাল পজিশন অফ দ্য ইউটেরাস কি হবে, অ্যান্টিভার্সন এন্ড অ্যান্টিফ্লেকশন, তাই তো, অ্যান্টিভার্টেড এন্ড অ্যান্টিফ্লেক্স, এটা হচ্ছে নর্মাল পজিশন, সামনের দিকে ঝুঁকে আছে, সেগুলোকে বলা হয় অ্যান্টিভার্টেড অ্যান্টিফ্লেক্স ইউটেরাস। কিন্তু কিছু কনজেনিটাল প্রবলেম বলতে পারি বা কিছু ডিজিজ কন্ডিশনে হতে পারে যে ইউটেরাসটা সামনের থেকে পেছনের দিকে বেঁকে গেছে, সেক্ষেত্রেও কিন্তু এটাকে বলা হয় রেট্রোভার্টেড ইউটেরাস, মানে নর্মাল পজিশন থেকে কিন্তু একটু পেছনের দিকে হেলে গেছে। তো সেইটাই হলেও কিন্তু একটা ফার্টিলাইজেশন প্রবলেম হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু হয়তো পানি অ্যাসেন্ড করতে পারছে না বা ওভামটাই নেমে আসতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু রেট্রোভার্টেড ইউটেরাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যেটা কিন্তু ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। সার্ভাইকাল অস যদি পিন হোল হয়, মানে অসটা এতটাই সরু
সেক্ষেত্রেও কিন্তু স্পাম অ্যাসেন্ডই করতে পারছে না, সেক্ষেত্রেও হতে পারে। বা সার্ভাইকাল ক্যানালে যদি কোনো পলিপ হয়ে কোনো যদি মিউকাস মেমব্রেন থেকে কোনো এক্সট্রা গ্রোথ হয়, সেক্ষেত্রেও কিন্তু সার্ভিসের জন্য কিন্তু ইনফার্টিলিটি ডেভেলপ করবে। কিছু ফিজিওলজিক্যাল ফ্যাক্টর যদি, যেমন স্ক্যান্টি মিউকাস, মানে সার্ভিসে যদি কোনো স্ক্যান্টি মিউকাস হয়, মানে সার্ভিসে তো একটা নিজস্ব কিছু সিক্রেশন থাকে যেটার জন্য ওটা স্মুথ থাকে মিউকাস মেমব্রেনটা, সেই মিউকাস মেমব্রেনের সিক্রেশনের স্ক্যান্টির জন্য কি হবে, মানে প্রপার লুব্রিকেশন, মানে মিউকাস সিক্রেশন হচ্ছে না। সেটা কেন হয়? স্পেশালি আপনার ওখানে যদি কোনো অপারেশন হয়, যেমন আপনার অ্যাম্পুটেশন, কোনাইজেশন, কটারাইজেশন অফ দ্য সার্ভিক্স যদি কোনো ডিজিজের জন্য করে থাকে, সেখানে কিন্তু মিউকাসের ডেফিসিয়েন্সির জন্য কি আমি অ্যাসেন্ড করতে পারবে না। আবার এটাও হতে পারে যে সার্ভিক্সের যে সিচুয়েশন যেটা হচ্ছে এক্সেস থিক, মানে এতটাই মানে গাঢ়, এতটাই ঠিক আঠার মতো, তাহলে সেক্ষেত্রে কি হবে, মিউকাসটা যদি মানে এতটাই ঠিক হয়, সেক্ষেত্রে কিন্তু স্পাম কিন্তু ভ্যাজাইনা থেকে সার্ভিসে উপরে যেতে পারবে না। আরেকটা হতে পারে অ্যান্টি স্পাম অ্যান্টিবডি, যদি স্পার্মের এগেইনস্টে কোনো যদি অ্যান্টিবডি সার্ভিসে তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু একটা সার্ভাইকাল ফ্যাক্টর যেটা কিন্তু কি করতে পারে, ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। নাও ভাইজানাল ফ্যাক্টর, ভাইজানাল ফ্যাক্টর কি কি হতে পারে, যেমন ভাইজানাটা প্রপারলি ডেভেলপই হয়নি, সেটাকে কি বলবো আমরা, অ্যাক্সেসিয়া ভাইজানা, মানে ভাইজানাটা প্রপার ডেভেলপই হয়নি, সেক্ষেত্রে হতে পারে। যেমন আমি ইউটারাসের ক্ষেত্রে কনজেনিটালি যে ম্যালফরমেশন বললাম, সেরকমই ট্রান্সভার্স ভাইজানাল সেপ্টাম, কনজেনিটালি একটা ভাইজানাতে একটা সেপ্টাম তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু কি স্পামটা অ্যাসেন্ডই করতে পারবে না। বা ভাইজানাল যে ওপেনিং, ন্যারো ইনফার্টাস দ্যাট কজেস দ্য ডিসকারেনিয়া, মানে পেনফুল কোয়েশন, কারণ কি ভাইজানাল যে ওপেনিংটা সেটা এতটাই সরু, সেক্ষেত্রে ডিসকারেনিয়া ডেভেলপ করবে। আরেকটা হতে পারে ভাইজানাল থেকে যে সিক্রেশন হয়, সেই সিক্রেশনটা যদি খুব পুইলেন্ট হয়, মানে খুব ঠিক হয়, সেক্ষেত্রেও কিন্তু একটা হতে পারে। বা ভাইজানাতে কোনো ইনফ্লামেশন যদি হয়, সেক্ষেত্রে একটা পুইলেন্ট ডিসচার্জ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভাইজানাল কারণের জন্য কি হচ্ছে, ডেভেলপ করবে ইনফার্টিলিটি। তো ভাইজানারও ইম্পর্টেন্ট কজ যেগুলো বললাম, এগুলো তো আমি কি বললাম, অ্যাক্সেসিয়া অফ ভাইজানা, ট্রান্সভার্স ভাইজানাল সেপ্টাম, এগুলো কিন্তু, আর ন্যারোইং অফ দ্য ইন্টারটাস, এগুলো কি কনজেনিটাল প্রবলেম। আর কি হতে পারে, কিছু ভাইজানাটিস, ভাইজানা কোনো ইনফেকশন হয়েছে, বা ভাইজানাতে কোনো পুরিলেন ডিসচার্জ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ডেভেলপ করতে পারে ভাইজানার কারণে, ভাইজানার প্যাথোলজির কারণে কি ডেভেলপ করবে, ইনফার্টিলিটি ডেভেলপ করছে। নাও এগুলো আমি কি বললাম, এগুলো আমি ডিসকাস করলাম কি, যেগুলো জেনিটাল কিছু অ্যাবনর্মালিটির জন্য কি ডেভেলপ করছে, ইনফার্টিলিটি ডেভেলপ করছে, এগুলো আমি জেনিটাল ফ্যাক্টর বললাম। কিছু ফ্যাক্টর হতে পারে সিস্টেমিক ফ্যাক্টর। সিস্টেমিক ফ্যাক্টর মানে সিস্টেমিক কোনো ডিজিজ, মানে পেশেন্ট আগে থেকে কোনো ডিজিজ থেকে সাফারিং, মানে ধরি যদি পেশেন্ট যদি অনেকদিন থেকে অ্যানিমিয়া থেকে ভুগছে, অ্যানিমিয়াতে ভুগছে, সেই অ্যানিমিয়াতে ভুগছে, বা পেশেন্ট অনেকদিন ধরে টিউবারকুলোসিসে ভুগছে, সেক্ষেত্রে কি হবে, দ্যাট সাপ্রেস দ্য ওভিউলেশন, মানে ওভিউলেশনই হতে দেবে না। বডির যে নর্মাল ইমিউনিটি, নর্মাল সেগুলো কিন্তু ব্রেকডাউন হয়ে যাচ্ছে, বডিতে ওভিউলেশন হচ্ছে না। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যদি ফিমেল যদি এক্সেস ওবেজ হয়, ওবেসিটির জন্য কি হতে পারে, আমি এটা পিসিওএস এ পড়িয়েছিলাম, পিসিওএস এ পড়েছিলাম কি, ডিউ টু ওবেসিটির জন্য কি হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স হবে। ইনসুলিন রেজিস্ট্যান্ট হলেই বডিতে ওভারির ফিকাসের থেকে অ্যান্ড্রোজেন সিক্রেশন বেড়ে যায়, আর অ্যান্ড্রোজেন সিক্রেশন বেড়ে গেলেই আনওভিউলেশন হবে। বা ম্যারিটাল ডিসহারমনি, মানে হাজবেন্ড ওয়াইফের ভালো সম্পর্ক না, সেটা মেন্টালি একটা প্রেশার ক্রিয়েট করছে, সেটাকে কিন্তু ইনফার্টিলিটি ডেভেলপ করে। কেন, এই মেন্টাল সাইকোলজি কি করছে,
টিউবাল স্প্যাজম মানে নর্মাল যে টিউবের যে একটা স্প্যাজম থাকে সেটাকে কি করছে, নর্মাল টিউবের স্প্যাজমটা মেনটেন করে না। স্প্যাজমটা যদি মেনটেন না করে তাহলে ওভারি থেকে ওভামও আসতে পারবে না, এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর কি হবে, ইনফ্রিকুয়েন্ট কয়টাস, যদি হাজবেন্ড ফিমেলের ওয়াইফের যদি রিলেশন ঠিক না থাকে, ইনফ্রিকুয়েন্ট কয়টাসের জন্য কিন্তু এই ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। তো সাইকোলজিক্যাল ফ্যাক্টর নাওএডেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। নাও কিছু এন্ডোক্রিনাল ফ্যাক্টর হতে পারে, কিছু এন্ডোক্রিনাল ডিজিজ, যেমন কিছু পেশেন্টের অনেকদিন ধরে থাইরয়েডের প্রবলেম আছে। থাইরয়েডের প্রবলেম তো আমরা জানি, থাইরয়েড ইনডাইরেক্টলি ফিমেলদের মেনস্ট্রুয়াল সিম্পটমকে হ্যাম্পার করে। মেনস্ট্রুয়াল সিম্পটম হ্যাম্পার হলে অ্যানোভুলেশন ডেভেলপ করবে, অ্যানোভুলেশন হলেই ইনফার্টিলিটি ডেভেলপ করবে ইন ফিউচার। তারপর হাইপোগোনাডোট্রপিক ডিজিজ যদি কিছু হয়, মানে ওভারি থেকে সিক্রেশন, বা ওই যে আমি আগে পড়েছিলাম হাইপোথ্যালামাস পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস, ওই অ্যাক্সিসে যদি কোনো অ্যাবনর্মালিটি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু অ্যানোভুলেশন ডেভেলপ করবে। আর পেশেন্ট যদি অ্যামিনোরিয়াই হয়, পেশেন্টের মেনস্ট্রুয়েশন হচ্ছে না, এবার যদি মেনস্ট্রুয়েশন যদি পেশেন্টের নাই হয়, তার মানে কি ফিমেল বডি LH-FSH হরমোনের ডিসব্যালেন্স হচ্ছে। LH-FSH হরমোনের ডিসব্যালেন্স হওয়া মানে তার মানে ইস্ট্রোজেনের ডিসব্যালেন্স হচ্ছে, ইস্ট্রোজেনের ইমব্যালেন্স হওয়া মানে তার মানে ওভুলেশন হচ্ছে না, ওভুলেশন হচ্ছে না মানে প্রজেস্টেরন সিক্রেশন হচ্ছে না, মানে টোটাল হরমোনাল সার্কুলেশনটাকেই হ্যাম্পার করছে। তাহলে অ্যামিনোরিয়া একটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। পেশেন্ট যদি PCOS এ ভোগে, PCOS তো আমরা ডিটেলসে পড়েছি, পেশেন্টের যদি ওভারিতে কোনো সিস্ট থেকে, এই সিস্টের কারণে এক্সেস অ্যামাউন্ট অফ অ্যান্ড্রোজেন সিক্রেশন হচ্ছে, এক্সেস অ্যামাউন্ট অফ অ্যান্ড্রোজেনের জন্য ইনফার্টিলিটি ডেভেলপ করছে, কারণ অ্যাকচুয়ালি ইন ফিউচার ডেভেলপ দ্য অ্যানোভুলেশন। তো এই পজিশন যেগুলো ফিমেলদের ক্ষেত্রে ইনফার্টিলিটি ডেভেলপ করে। তো আমাদেরকে পেশেন্টকে যখন আমি ডায়াগনোসিস করতে যাব, তো আমাদেরকে তো আগে ডায়াগনোসিস করতে হবে, পেশেন্টের প্যাথোলজি কোথায় আছে সেটা আমাকে জানতে হবে। পেশেন্টকে ডায়াগনোসিস করতে গেলে শুধু আমি একটা ইউএসজি করে দিলাম সেটা তো করলে হবে না, পেশেন্টের আমাকে ডিটেলস টেস্ট নিতে হবে, পেশেন্টের হিস্ট্রি নিতে হবে, এটাও আমাকে পেশেন্টের এজ দেখতে হবে, পেশেন্টের ডিউরেশন অফ ম্যারেজ, কতদিন বিয়ে হয়েছে সেটা জানতে হবে। তারপর কি জানতে হবে, পেশেন্টের জেনারেল মেডিকেল হিস্ট্রি জানতে হবে, যে পেশেন্ট আগে কোনো ডিজিজ থেকে সাফারিং ছিল কিনা। যদি পেশেন্টের টিউবারকুলোসিস হয়, পেশেন্টের টিউবারকুলোসিস হলে যেটা ইউট্রাইন টিউবারকুলোসিস ডেভেলপ করলে সেখান থেকে কিন্তু অ্যানোভুলেশন ডেভেলপ করতে পারে। বা পেশেন্ট প্রিভিয়াসলি কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ছিল, STD ডেভেলপ করেছিল কিনা, বা পেলভিক ইনফেকশন ছিল কিনা, বা ডায়াবেটিস আছে কিনা, এগুলো আমাদেরকে জানতে হবে। বা প্রিভিয়াসলি পেশেন্টের কোনো সার্জারি হিস্ট্রি ছিল কিনা সেটা জানতে হবে, মানে অ্যাবডোমিনাল কোনো সার্জারি ছিল কিনা সেটাও আমাদের জানতে হবে। অ্যাবডোমিনাল সার্জারিটা কেন ইম্পর্টেন্ট, আমি যেমন বললাম যে প্রিভিয়াসলি কোনো ইউটারাসে কোনো সার্জারি হয়েছিল, এবার কি হচ্ছে আপনার সার্জারি যেটা হয় ফাইব্রোসিস হয়ে গিয়ে পেরিটিউবাল অ্যাডিশন হয়ে যেতে পারে, সেটাতে কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা কি করতে পারে পেশেন্টের ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। সেরকম মেনস্ট্রুয়াল হিস্ট্রি যেটা আমি বললাম, অলিগোমেনোরিয়া বা অ্যামিনোরিয়া আগে বা এখন আছে কিনা সেটা জানতে হবে। প্রিভিয়াস কোনো অবস্টেট্রিক হিস্ট্রি আছে কিনা সেটা জানতে হবে, মানে প্রিভিয়াস কোনো প্রেগনেন্ট হয়েছিল কিনা সেটা জানতে হতে পারে। আর কোনো কন্ট্রাসেপটিভ ইউজ করে কিনা, যেমন IUCD যদি কেউ ইউজ করে, ইন্ট্রাইউটেরাস কন্ট্রাসেপটিভ ডিভাইস যদি কেউ ইউজ করে, সেটা কিন্তু কি করতে পারে, ইন্ট্রাইউটেরাস কন্ট্রাসেপটিভ ডিভাইস IUCD কি করে অ্যাকচুয়ালি কিন্তু ওটা যেটা করে PID করে, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ ডেভেলপ করে। এবার পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ ডেভেলপ করলে ইনডাইরেক্টলি কি হতে পারে, ইন ফিউচার ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। তো পেশেন্টকে কিন্তু আমাদেরকে থ্রু আউট এইসব এক্সামিনেশন করতে হবে, বা এইসব কোশ্চেন আমাদেরকে কিন্তু হিস্ট্রিটা আগে থেকেই নিতে হবে। তারপর তো জেনারেল এক্সামিনেশন করবোই, পেশেন্ট ওবেজ আছে কিনা, তারপর পেশেন্টের হাইট কত, ওয়েট কত এটা জানতে হবে। পেশেন্টের যদি এখন দেখি পেশেন্টের হার্সিটিজম মানে ফেশিয়াল হেয়ার গ্রোথ হয় ইন ফেস, সেক্ষেত্রে আমি তো ওখান থেকে তো আমি কিছু বুঝতেই পারবো যে পেশেন্টের অ্যান্ড্রোজেন লেভেল হাই থাকছে, মেবি PCOD থাকছে। কিছু সিস্টেমে এক্সামিনেশন করবো, হাইপারটেনশন আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, কোনো ডিজিজ হার্ট রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা, এগুলোও জানতে পারি। গাইনোকোলজিক্যাল কিছু এক্সামিনেশন করবো। তো এবার আমাদেরকে এইগুলো আমি জেনারেল একটা এক্সামিনেশন করতে পারি। তারপর আমরা কি করতে পারি, তারপর আমাদেরকে
যেগুলো আমি যে মেন প্যাথোলজি বললাম, যেগুলো যে যে পার্ট গুলো ইনফার্টিলিটি ডেভেলপ করছে, যেমন ওভিউলেশন, ওভারিয়ান ফ্যাক্টর গুলো আমাকে আইডেন্টিফাই, মানে পেশেন্টের আদৌ ওভিউলেশন হচ্ছে কিনা এটা দেখতে হবে। সেগুলো অনেক কিছু, মানে ওই ওভিউলেশন হচ্ছে কিনা সেটা ডায়াগনোসিস করার জন্য আমাদের কি হয়, মেনস্ট্রুয়াল হিস্ট্রি জানতে হয়, বেজাল বডি টেম্পারেচার জানতে হয়, সার্ভাইকাল মিউকাস স্টাডি করতে হয়। এগুলো না আমি ডিটেলসে এই বালিশ আছে বসে বালিশ। নেক্সট ক্লাসে ডিসকাস করবো, কারণ এটা ইম্পর্টেন্ট একটা পার্ট, যে কিভাবে ডায়াগনোসিস করা যায়। কারণ অলরেডি তো 10টা বেজে গেছে, তো এই পার্টটা আমি পরের দিন ডিসকাস করবো। তো পেশেন্টের টেস্ট করার আগে আমি এটা এই জন্য একটু শর্টে বললাম যে তার হিস্ট্রি নেওয়াটা, তার মেডিকেল হিস্ট্রি নেওয়াটা, জেনারেল মেডিকেল হিস্ট্রি নেওয়া, মেনস্ট্রুয়াল হিস্ট্রি নেওয়াটা কতটা ইম্পর্টেন্ট। নেক্সট আমরা ডিজিজটা কোথায় আছে সেই প্যাথোলজিতে জানতে গেলে আমাদেরকে কিভাবে এগোতে হবে সেটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করবো। তো নেক্সট ক্লাসে আমরা ইনভেস্টিগেশন অফ দ্য ইনফার্টিলিটি ইন কেস অফ ফিমেল আর কি ডিসকাস করবো, আর ফিমেলদের কারণ কি সেগুলো ডিসকাস করবো। এই বুঝলো? হ্যালো, হ্যাঁ স্যার। বলছি আমাদের সবার সুবিধার জন্য যদি একটু ওই থেরাপিউটিক যদি যেটা নাও, হ্যাঁ এই স্যার, ওটা তো আমি বিষয়টা। লাস্ট ক্লাসে করবো। হ্যাঁ, লাস্ট ক্লাসে করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওটা তো হ্যাঁ হ্যাঁ এটা এটা তাহলে সবারই উপকার হবে। হ্যাঁ, ঠিক আছে, লাস্ট ক্লাসে তো স্যার করবো। হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ চলো কন্টিনিউ করো। ওকে স্যার। হ্যাঁ স্যার, কমপ্লিট হয়ে গেছে। ম্যাডাম ক্লাস কি কমপ্লিট? হ্যাঁ, ক্লাস কমপ্লিট। থ্যাংক ইউ। আপনি তাহলে এবার ভিডিওটা অন করুন। চৌধুরী স্যার, হ্যালো, হ্যাঁ, আপনি আপনি একটু শুরু করুন, ম্যাডামের ক্লাস সম্পর্কে একটু বলুন। না না, আমি তো আগের দিনে বলেছি ম্যাডাম তো আমারও প্রিয় একজন শিক্ষক, তো ওর কাছে প্রচুর শিখি। আমরা কলেজে থাকলে স্যার, আমরা আপনি খুব ভালো, হ্যাঁ খুব ভালো বোঝাতে পারে। এটা খুব ভালো লেগেছে, আমি দেখি যে মধুমিতা, তো মধুমিতা মানে আমি ক্লাসে মানে কলেজে থাকলে কিন্তু ওর সঙ্গে আমার একটা বৈঠক হবেই আর কি। হ্যাঁ, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কখন চলে যাবে। হ্যাঁ স্যার, আপনার সঙ্গে ওই ডিসকাশনটা আমার খুব ভালোই লাগে স্যার। অনেকদিনের স্যার আপনি আসছেন না কিন্তু কলেজে। যে ওর কাছ ও যেমন করে নিতে পারে আর কি। খুব ভালো যে, আর ওর যে এই শিক্ষা, এই শিক্ষা যে সবার মধ্যে বিতরণ হচ্ছে, আমরা সবাই যে উপকৃত হচ্ছি, এটাই আলটিমেট লাভ। হ্যাঁ, আর ও যে সময় সুযোগ করে আমাদের সবাইকে হ্যাঁ একটু শেখাচ্ছে, হ্যাঁ খুব ভালো। ভালো থাকো, আগামী দিনে আরো ভালো হোক, এই থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আর সবাইকে আগামী দিনের জন্য আবার যে হ্যালো স্যার, থ্যাংক ইউ স্যার আপনাকে। জয়ন্ত কিছু স্যার, update করবো। জি স্যার, Thank you. বলবেন কিছু? চৌধুরী স্যার কিছু বলবেন? জি, জয়ন্ত স্যার কিছু বলুন। না স্যার, আমার কিছু বলার নেই। আজকে আমি আজকে শুনলাম, খুব ভালো লেগেছে। উনি তো ডিটেলস বলেছেন, এখন মেডিসিনাল পার্টটা তো উনি পরে বলবেন। আর ঠিক আছে, কোনো কোশ্চেন কিছু নেই, অ্যাড করার কিছু নেই এখন। ওকে, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। কুশল দা, কুশল কুণ্ডু দাদা, দাদা বলেন। এক ক্লাস সম্বন্ধে কিছু বলুন। হ্যাঁ বলি, ম্যাডামের ক্লাস খুব 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 সুন্দর হয়েছে।
মানে যেটা কোনো বলার অপেক্ষা রাখে না। কারণ সত্যি কথা বলতে গেলে আপনিও জানেন, আহ, গাইনিতে আমিও খুব মানে গাইনির পেশেন্ট বেশি দেখি, আর এইসব কেসে আমি খুবই ভালো সাকসেস পেয়েছি। ম্যাডামের কথাগুলো মানে ম্যাডামের যে পড়ানোর টেকনিক, তাছাড়া হচ্ছে হলো যে যে জিনিসগুলো সম্বন্ধে তথ্য পেলাম সেগুলো সবই খুব একদম মানে উপযুক্ত, এবং সবই পুরোপুরি মিলে যাচ্ছে একদম ঠিকঠাক করেই পুরো আলোচনা হয়েছে, পুরো একদম সঠিক আলোচনা হয়েছে সবার পক্ষে। খুব সহজলভ্য ভাষায় বুঝিয়ে দিয়েছেন ম্যাডাম। খুবই সুন্দর আলোচনা হয়েছে, এক কথায় অনবদ্য। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। খুব সুন্দর থ্যাংক ইউ, থেকে। থ্যাংক ইউ। হ্যাঁ, আর আর কে কি প্রশ্ন করতে চান? মোমিনুল ভাই, মোমিনুল ভাই, মোমিনুল ভাই বেশ আছে আমাদের মাঝে। মোমিনুল ভাই কিছু বলুন, প্রশ্ন থাকলে বলুন। হ্যাঁ স্যার, আমি তো কুশল স্যারের কাছ থেকে অনেক অনেক আমি যে করেছি আর ম্যাডামের ক্লাস আমি যে শুনে সেটা দিকে তো শুনে তোমাকে ভালো লাগবে ম্যাডামের ক্লাস জানো। আর যে ক্লাস